This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর রাখবো বিস্তারিত খবরের দিকে। কসবায় গুলি চালানোর ঘটনায় বড় ব্রেকথ্রু পুলিশের। জালে মাস্টারমাইন্ড কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার আফরোজ খান ওরফে গুলজার খান ওরফে ইকবাল। পূর্ব বর্ধমানের গলসি থেকে তাকে গ্রেপ্তার করেছে গুন্ডা দমন শাখা। ধৃত আফরোজ এনেছিল শুটারদের, এমনটাই দাবি পুলিশের। পুলিশের কাজ করেছে। আমার তো পুলিশের ওপর বিশ্বাস ছিল, সম্পূর্ণ বিশ্বাস ছিল। নিশ্চিত করে পুলিশ তার কাজ করেছে এবং আরও যারা আছে নিশ্চয়ই ধরা পড়বে। আফরোজকে কি আপনি চেনেন? আফরোজ ভাই? না। তাহলে কি ওকে দিয়ে কেউ কোনোভাবে করিয়ে থাকতে পারে বা ওকে ব্যবহার বলতে পারবে না, সেটা সেদিকেই তো যাচ্ছে। আর এক দুদিনের কাজ নয়, এটা দীর্ঘদিন ধরে রেকি করার পরে জিনিসটা ঘটেছে। এবং যতটুকু শুনেছি যে লোকাল কোনো ক্রিমিনাল না, বাইরে থেকে ক্রিমিনাল নিয়ে এসে করানো হয়েছে। তাদের পথ দেখানো, আমি কোথায় থাকি এবং সুশান্তের ওপর হামলা, ধৃত শুটার ট্যাক্সি চালকের পুলিশি হেফাজতের নির্দেশ। লোডেড 9mm পিস্তল নিয়ে হামলা, আদালতের দাবি সুশান্ত ঘোষের আইনজীবী। সাত শুটার যুবরাজকে বিহার থেকে নিয়ে আসা হয়েছিল শহর কলকাতায়। হাওড়া স্টেশন থেকে যুবরাজকে কসবায় এনেছিল ধৃত ট্যাক্সি চালক আহমেদ খান। সুশান্ত ঘোষের ছবি দেখিয়ে টার্গেট চেনানো হয় শুটারকে আলিপুর আদালতে, এমনই দাবি সুশান্ত ঘোষের আইনজীবী। তাদের মদতে এরা এত বড় সাহস পেল, তাই জন্যে পুলিশের 14 দিন পুলিশ রিমান্ডে মহামান্য আদালতে আমরা সকলে মিলে আমরা সওয়াল জবাব করাতে মহামান্য আদালত কেস ডায়েরি দেখে এবং কেসের গুরুত্বপূর্ণ ঘটনা দেখে দুজন আসামিকে পুরোপুরি 14 দিনেরই পুলিশ কাস্টাডি দিয়ে ওদের পক্ষে বেল পিটিশন দিলাম। বেল পিটিশনটা রিজেক্ট হয়ে পুরোপুরি রিজেক্ট করলেন এবং 29/11 পর্যন্ত পুলিশ কাস্টাডিতে পাঠানো হবে। কসবায় কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টার পিছনে কি কোনো বড় মাথা? তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের দাবিকে ঘিরে এই মুহূর্তে শোরগোল। পিছনে বড় মাথা না থাকলে কেন সুপারি কিলার নিয়োগ করবে প্রশ্ন তুলছেন কাউন্সিলর সুশান্ত। 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্নার সঙ্গে দ্বন্দ্বের জেরে ঘটনা নয় বলেও তিনি জানিয়েছেন। লিপিকা মান্নারও দাবি এই ঘটনার পিছনে অন্য কেউ থাকতে পারে, তবে তাদের মধ্যে দ্বন্দ্বের জেরে কোনোভাবেই এই ঘটনা নয়। কোনো একটা মানুষ তার নিজের ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য এটা ঘটিয়েছে এবং এখন অবধি যতদূর যা শোনা গেছে যে বিহার থেকে সুপারি কিলারকে দিয়ে কাজটা করানো হয়েছে। এখানকার কেউ নিশ্চয়ই আছে, বিহারের তো আর সঙ্গে কোনো সরাসরি রাজনৈতিক যোগাযোগ আমার নেই। এখানকার কেউ নিশ্চয়ই যোগাযোগ আছে। এই বড় মাথার কথা বলছেন, কোনো বড় মাথা যুক্ত হতে পারে। বড় মাথা না হলে কেনই বা সুপারি কিলার নিয়োগ করবে, কেনই বা পয়সা দিয়ে কিলার ভাড়া করবে? না, গোষ্ঠীদ্বন্দ্ব কিসের জন্য হবে? আমরা তো তৃণমূল কংগ্রেস করি, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শের নীতিতে আমরা মেনে চলবো। আমরা দুজনেই এক পার্টি করি, এক দল করি। আমার সঙ্গে স্বরূপদার সঙ্গে কোনো রকম মুখোমুখি কেউ দেখেছে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব? কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এসব কথাগুলো বাজে কথা। কিছু বললাম না, নিজেরা নিজেদের ব্যবসার জন্য, নিজেদের কাজের জন্য, নিজেদের আমাকে পিছনে রেখে কাজ করবে বলে তারা যদি সেগুলো মনে করে আমাদের দুজনকে ইউজ করতে চায়, তাহলে সেটা ভুল ধারণা। কিসের গোষ্ঠী দ্বন্দ্ব? ক্রিমিনাল ইজ ক্রিমিনাল, তাকে অ্যারেস্ট করতে হবে। কিসের গোষ্ঠী? যখনই বিজেপির কেউ কোনো জায়গায় হয় তখন আপনার মনে হয় তৃণমূল মারছে, আর যখন তৃণমূলের কেউ মারা যায় বা অ্যাটেম্প হয় তখন আপনার মনে হয় গোষ্ঠী। কিসের গোষ্ঠী? পুলিশকে বলছি অ্যারেস্ট করো, গোষ্ঠী নয়। ক্রিমিনালকে অ্যারেস্ট করো, তাকে জিজ্ঞেস করো কে আছে। যদি গোষ্ঠী হয় গোষ্ঠীকে অ্যারেস্ট করো, কোনো গোষ্ঠী টোষ্ঠী নেই আমাদের। যদি এরকম কোনো বিষয় থাকে সেগুলো নিশ্চিতভাবেই দল অনুমোদন করে না এবং অতীতেও দেখেছেন দল ব্যবস্থা নিয়েছে। এই নয় যে দল ব্যবস্থা নেয়নি, কিন্তু এই ঘটনাটি কি সেটা পুলিশের তদন্তে নির্দিষ্ট উপসংহারের আগে তার উপর দাঁড়িয়ে অনুমান ভিত্তিক কোনো কথা বলা যায় না। কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়িতে গেলেন মেয়র ফরহাদ হাকিম। সুশান্ত ঘোষের পাশে থাকার বার্তা দিলেন ফরহাদ। অন্যায়ের প্রতিবাদ করব, তাতে গুলি খেতে হলে খাবো। কোনো অন্যায়ের সমর্থন করব না, কোনো দলও অন্যায় সমর্থন করে না, আমাদের দলও করবে না। গোটা দল সুশান্তর পাশে রয়েছে জানালেন মেয়র ফরহাদ হাকিম। অন্যায় যে করবে তার প্রতিবাদ করবে, তাতে যদি গুলি খাওয়া যায় গুলি খাবো। কোনো অন্যায়ের সমর্থন আমাদের দলের ছেলেরা করবে না, সুশান্ত করবে না, আমরা করব না। পুরো পার্টি ওর পাশে আছে
মমতাদি নিজে ফোন করেছিল। এরপর নজর রাখবো ব্যারাকপুর দিকে। তৃণমূলের উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের রহস্য মৃত্যুতে নয়া মোড়। পরিবারের দাবি, একটি ভিডিও দেখিয়ে গত 6 থেকে 7 মাস ধরে সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেইল করতে এক মহিলা সহ 4 জন। ইতিমধ্যেই তার কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা আদায় করা হয় বলে মৃতের সুইসাইড নোটে উল্লেখ করা হয়েছে। কি সেই ভিডিও, কোন রহস্য লুকিয়ে রয়েছে তাতে? দুদিন ধরে নিখোঁজ থাকার পর আজ সকালে ভাড়া বাড়ি চিলেকোঠা থেকে সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আজ সকালে ভাড়া বাড়ির চিলেকোঠায় উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের ঝুলন্ত দেহ তারা দেখতে পান। তারাই পুলিশকে খবর দেন। এরপর দেহ উদ্ধার করা হয়। আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্য, সব দিক খতিয়ে দেখছে নোয়াপাড়া থানা। পুলিশ সূত্রে দাবি, মৃতদেহের পাশে একটি সুইসাইড নোটও মিলেছে। একটাই চাই, আমরা কিছু বলতে পারছি না। জয়শ্রী দাসের শাস্তি, জয়শ্রী দাস যে ব্ল্যাকমেল করেছে, কি জন্য জানি না, আমরা অত কথা বলতে পারবো না। জয়শ্রী দাস, সঞ্জয় দাস, প্রসেনজিৎ মন্ডল, আর কি যেন নাম, সব চিঠিতে আছে, নামগুলো বলছি, চিঠিতে সব লেখা আছে, চিঠিতে সব চাই আমরা, চিঠিতে সব লেখা আছে, তাদের শাস্তি চাই আমরা, চিঠিতে যে ওদের এদের চাপে পড়ে এরকম করেছে, এদের চাপে পড়ে এরকম করেছে, তাদের যে সুসাইড করতে শাস্তি চাই, শাস্তি চাই। প্রত্যেক মাসে টাকা হতো, পেশার দিয়ে নেওয়া হতো টাকা, পেশার দিয়ে নেওয়া হতো। হ্যাঁ, এটাই লিখে গেছে যে আমাকে পেশার দিয়ে একদম প্রাথমিক পর্যায়ে আছে। আমি এটা নিয়ে বিশদ মন্তব্য করতে এই মুহূর্তে রাজি নই। সুইসাইড নোট পাওয়া গেছে, আমরা একটা পেয়েছি ডকুমেন্ট, সেগুলোকে ভেরিফাই করে দেখছি। হ্যাঁ, কয়েকজনের নাম লিখেছে, তাদের বিরুদ্ধে তদন্ত নিশ্চয়ই হবে। ছেলে আছে, মহিলা আছে, পুরুষ আছে, মহিলা আছে। কি লিখে গেছে? তারা মেন্টাল প্রেশার দিচ্ছিল, প্রচুর হ্যারাসমেন্ট করছিল মেন্টাল, এই টাকা পয়সা এসব নিয়ে মেন্টাল প্রেশার প্রচুর দিয়েছে, প্রচুর, আর নিতে পারেনি বলেই। সত্যজিৎ ব্যানার্জি চিনতেন আপনি বা আপনার ওয়াইফ? না না না, কিন্তু উনি যে সুইসাইড করেছেন সেখানে লেটারে আপনাদের দুজনকার নাম রেখে গেছেন। আমার নাম, আপনার ওয়াইফের নাম এবং আপনার নাম। তাহলে ভুল হচ্ছে ম্যাম। আমি মানে আমার ওয়াইফও ওনার সঙ্গে কি ছিল, আর আমিও তো কাজে থাকি, আমার তো এইগুলো জানা নেই। কিন্তু হ্যাঁ, উনি আমাকে কাকু মানে আমার বউকে ফোন করতো, বলতো বৌমা, ঠিক আছে, আমাকে কাকু কাকু বলতো। কোন ভিডিও দিয়ে ব্ল্যাকমেলিং করতেন আপনারা? না 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 না, ওনার সঙ্গে ওইসব নিয়ে আমাদের কোনো কথাই নেই। এরপর নজর রাখবো ভাটপাড়া তৃণমূল নেতা খুনের খবরে। খুনের পর 3 দিন পেরিয়ে গেছে, এখনো অধরা মূল অভিযুক্ত। গ্রেপ্তার 2, কিন্তু মূল অভিযুক্ত সজল প্রসাদ সহ 6 জন। ঘটনাস্থলে সরেজমিনে এডিসি সিআইডি বিশাল গার্গ। তদন্তকারী অফিসারের সঙ্গে কথাও বলেন এডিজি সিআইডি। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থের সঙ্গেও বৈঠক করেন তিনি। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায়। অনন্ত, পুলিশ এখনো পর্যন্ত এই তদন্ত কোন পথে এগিয়ে নিয়ে যাচ্ছে? পুলিশ কাকে খুঁজছে এখনো পর্যন্ত? মূল অভিযুক্ত কোথায়? দেখো, কিছুক্ষণ আগে মানে একটু আগে বিশাল গর্গ এডিজি সিআইডি তিনি জগদ্দল থানা থেকে বেরোলেন। 1 ঘন্টার উপর তিনি বৈঠক করেন তদন্তকারী অফিসার, ডিটেকটিভ ডিপার্টমেন্টের তদন্তকারী অফিসার, জগদ্দল থানার তদন্তকারী অফিসার, আইসি, ডিসি নর্থ, সবাইকে নিয়ে তিনি 1 ঘন্টার উপরে মিটিং করেন। তারপরে ঘটনাস্থল পরিদর্শন করেন, যেখানে অশোক সাউকে খুন করা হয়েছিল সেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি পুরো ঘটনার তদন্তের কতদূর এগিয়েছে তার তিনি তদারকিও করেন এবং জিজ্ঞাসাবাদও করেন তদন্তকারী অফিসারদের। এবং এখনো কেন বাকিরা ধরা পড়েনি সে সম্পর্কে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করেন। দেখো, মূল অভিযুক্ত সজল প্রসাদ কোথায়, সে এখনো পর্যন্ত ফেরার কেন, সে নিয়েও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসারদের। এছাড়া সজল প্রসাদের সাথে আরো যারা ছিল তাদের সাথেও যোগাযোগ করেন। উদ্ধার হয়নি এখনো, যে অস্ত্র দিয়ে গুলি করা হয়েছিল অশোক সাউকে, সেই অস্ত্রও পর্যন্ত এখনো উদ্ধার করা হয়নি। এদিকে গতকালই তারা অশোক সাহের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল তারা এনআইএ এর কাছে যাবেন, পুলিশের ওপর আস্থা রাখতে পারছেন না তদন্তে, প্রয়োজনে রাজ্যপালের কাছে যাবেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। এরপরেই আজকে কিন্তু বিশাল গড়গত সিআইডি এডিজির আশা কিন্তু এই তদন্তের কিন্তু অন্য মাত্রা পেল, গুরুত্ব বুঝতে পেরেছি। অনন্ত, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ তোমাকে।
ট্যাব জালিয়াতির খবরে নজর রাখবো, তার কারণ ট্যাব জালিয়াতি কাণ্ডে এবার নাম জুড়ে গেল কেরলের। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের কিচকটোলা হাই স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েবে নয়া তথ্য। ট্যাব না পেয়ে অভিযোগ জানান 13 জন পড়ুয়া। নথি খতিয়ে দেখতে চক্ষু চড়কগাছ। একজন পড়ুয়ার টাকা চলে গেছে কেরলের অ্যাকাউন্টে। আমার সঙ্গে এই মুহূর্তে সহকর্মী রূপক রয়েছেন। রূপক, আমাদের রাজ্যের টাকা, পড়ুয়াদের প্রাপ্য টাকা কিভাবে কেরলের অ্যাকাউন্টে গিয়ে জমা হচ্ছে, পিছনে কে? দেখো দীপ, এই বিষয়ে কিন্তু তদন্তকারীরা প্রথম থেকেই বলছিলেন যে শুধুমাত্র চোপড়া নয়, এর সঙ্গে একটা বড় চক্র কিন্তু জড়িয়ে আছে। এটা কিন্তু তদন্তকারীরা প্রথম থেকেই অনুমান করছিলেন এবং সেটাই কিন্তু ধীরে ধীরে দিনে দিনে কিন্তু স্পষ্ট হতে যাচ্ছে। শুধুমাত্র বিহার বা ঝাড়খণ্ড নয়, এরপরে কিন্তু দেখা যাচ্ছে এর সঙ্গে কেরলের অ্যাকাউন্টে টাকা চলে গিয়েছে। সুতরাং এর পেছনে যে একটা বড় চক্র, বড় মাথা রয়েছে তা কিন্তু মোটামুটি ভাবে তদন্তকারীদের কাছে স্পষ্ট। শুধু তাই নয়, এই যাদের এতদিন পর্যন্ত ধরা হয়েছে তাদের বেশিরভাগই কিন্তু ভাড়ায় অ্যাকাউন্ট খাটানো হয়েছিল, এমনটা কিন্তু তথ্য উঠে আসছে। যদিও এর পেছনে যারা যারা রয়েছে তাদের হদিশ কিন্তু এখনো মাস্টার মাইন্ডের হদিশ ফেলেনি, সবটাই কিন্তু এখন তদন্ত করছে পুলিশ। বেশ রূপক, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের বিশেষ করে 13 জন বাচ্চার টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ফ্রড হয়ে চলে গেছে। এটা আমাদের স্কুলের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি দেখতে পেলাম যে কিছু আছে স্টেট ব্যাংক, তারপরে আছে চোপড়ার ওদিকে কি ধানিয়ারহাট নাকি একটা আছে, এটা সেন্ট্রাল ব্যাংক। ওই ব্যাংকে আমরা 3টা স্টুডেন্টের অ্যাকাউন্টটা ওখানে দেখতে পাচ্ছি ফ্রড হয়ে গেছে, টাকাটা চলে গেছে ওখানে। ট্যাব জালিয়াতি কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে ধৃত আরও একজন। ইসলামপুর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করলো গরুবাথান থানার পুলিশ। ইসলামপুর থানার সঙ্গে যৌথ অভিযানে গ্রেপ্তার আলম মুস্তাকিন। উত্তর দিনাজপুর থেকেই এখনো পর্যন্ত পুলিশের জালে 7 জন। ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে রাজ্য জুড়ে এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12।